আমার সাথে ফিজিক্যালি রিলেশন করতে পারে না দেখা আমার মার মাথা ফাটে ফেলছে। দিনের চার কি করতাম আর বোরকা পয়রা পয়রা সবার অফিসে যাই ভিক্ষা করতাম। তাহলে তোরও তালাক দেবো, তোর মাইয়ারও তালাক দেবো। প্রথমে আপনি আপনার নামটা একটু বলবেন? আমার নাম শিরিন আক্তার লতা। শিরিন আক্তার লতা হচ্ছে আপনার নাম। আপনার ফ্রেন্ড আপনাকে কি নামে ডাকে? আমার লতা নামে সব জায়গায়, লতা নামে সব জায়গায় আপনাকে ডাকে। যে জিনিসটা আমার জানার সেটা হচ্ছে যে হ্যালো 8920 তো নিশ্চয়ই আপনি শোনেন। হ্যাঁ শুনি। নটরডেম কলেজের যে রাজা নাকি যেন ছেলেটার নাম ছিল আরিফ রাজ। আরিফ রাজ, ওর আগে একটা ঘটনা মনে হয়েছিল, ওটা থেকে আমি শুনতেছি। মানে কন্টিনিউ আপনি শুনে যাচ্ছেন? কন্টিনিউ। আমার কি বলবো, আমার নামাজ পড়তে দেরি, আমি যাই বসতে দেরি নাই কখন। আমার নামাজ কমপ্লিট করে দিয়ে আপনি হ্যালো 8920 খুব ভালো লাগলো। আর হ্যালো 8920 তে আমাদের বেসিক কিছু নিয়ম আছে, সেটা আপনি নিশ্চয়ই জানেন। যে প্রথমে আমরা আমাদের গেস্টদের সম্পর্কে একটু ধারণা দিয়ে নিই। যেমন আপনি কোথায় থাকেন এবং আপনার বয়সটা আমাদেরকে একটু বলতেন। শুনছি বাবা মার মুখে 88 বন্যাতে আমি জন্মগ্রহণ, কিন্তু আমি আসলে জানি না, মনে হয় 25 বছর হবে আমার বয়স। 25 বছর আপনার বয়স। কোথায় থাকছেন আপনি? ঢাকাতেই থাকি, কিন্তু বাসার অ্যাড্রেসটা। বাসার অ্যাড্রেসটা আপনি বলতে চাচ্ছেন না? কেন বলতে চাচ্ছেন না, কি কারণে বলতে চাচ্ছেন না, সেটা আমরা জীবনের গল্প যখন আবিষ্কার করব ঠিক সেই মুহূর্তে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে লতা, আপনি কোথা থেকে শুরু করতে চান? আমি ছোটবেলা থেকে শুরু করতে চাই। ওকে শুনুন। আমি আসলে ছোটবেলা থেকে একটু দুষ্ট টাইপের ছিলাম। দুষ্ট বলতে খুবই দুষ্ট। আমার বাবা টাঙ্গাইল জুট মিল না কটন মিল বলে, ওটাতে সিকিউরিটি গার্ডের জব করতো। আচ্ছা। আমরা ওখানেই থাকতাম, সরকারি কোয়ার্টার। ওখানে আসলে আমার মনে নেই, একটু দুষ্টামি ফাজলামি করতাম। তারপরে বাবা মা গ্রামে চলে আসে, নোয়াখালীতে লক্ষ্মীপুরে রামগঞ্জ শ্রীরামপুর আমার গ্রাম। চলে আসার পরে মানে আমার বড় মামা উনি বিদেশ নেওয়ার জন্য বাবাকে খুব ইয়ে করছে। পরে বাবা বিদেশ চলে গেছে। যাওয়ার পরে এদিকে আমি আর আমার মা বাড়িতে কিছুদিন থাকতাম, কিছুদিন আমার বড় খালাম্মা ওনাদের বাড়িতে। ওনার বাড়ি আবার আমাদের 7 থেকে 8 মাইল দূরত্ব ওখানে। আচ্ছা। যে আমার মা ছোটবেলা থেকে আমার খালাম্মার কাছে বড় হয়েছে। বড় মামা আর আমার মা। আর আমার খালুজি কোম্পানিতে জব করতো। আচ্ছা। ওনার 5 মেয়ে আর আমি সহ 6 মেয়ে ছিলাম। জি। আমার খালুজি যদি আমার খালতো বোন রুনু, ও আর আমি ফিটাফিটি বলতে গেলে। আচ্ছা। ওর জন্য যদি একটা ড্রেস কিনতো, আমার জন্য একটা ড্রেস কিনতো। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনতে পেলেন মনের গল্পটি, যেটির মধ্যে আপনারা জীবনের গল্পটি শুনেছেন। আর ইতিমধ্যে যারা এখন পর্যন্ত ভিডিওটি একটি লাইক দেননি, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ওর জন্য একটা চুড়ি কিনবো, আমার জন্য একটা চুড়ি কিনবো। মজার ব্যাপার হলো কি, ওর সাথে আমার সাথে সবসময় ঝগড়া লাগতো। ওর যেরকম ফ্লেট আমারও ফ্লেট থাকতো। ও আমাকে মারতো, তুই আমার ফ্লেটে খাস কেন? কিন্তু ওর একই রকম ফ্লেট, তো ও চুন দিয়ে বা রং দিয়ে একে রাখতো রুনো। তো আমরা সবাই বলতাম কি টমেটো, এটা বলে দুষ্টামি করতাম। আর বন্যার সময় আমার আপা আমাকে রাইখা রাস্তায়, আমার আপুর ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে নিয়ে রাস্তায় চলে যেত, আর আমাকে বাড়িতে নিয়ে। আমি কি করতাম, ছোট ছিলাম তো বুঝতাম না, পুরো জামা কাপড় খুলে ফ্যান হাতে করে নিয়ে আমি রাস্তায় চলে যেতাম। যাওয়ার পরে আমার আপা ওখানে ধরে আমাকে অনেক মারতো। কয় ভাই বোন ছিলেন আপনারা? একাই ছিলাম। আমার খালাতো বোনের কথা বলতেছি। এটা আমার একদম কাছের একটা বোন, খুবই ভালো। আমি সময় একটা ঘটনা বলি, যেটা হলো এক ঝুড়ি আম আনছে, আনার পরে আপুরে একটা আম দিছে, আমার দিল না কেন। আমি এখন চিৎকার পাকার শুরু করে দিয়েছি। খালুজি বলতেছে গোসল করে আনছি ঈদের আগে, এক কোলে আমার আপু আর এক কোলে আমি নিয়ে আসছে। আনার পরে এখন আমি ঝুড়ির সামনে দাঁড়া করে রাখছে। দাঁড়া করানোর পরে এখন বলতেছে এই আমগুলা রুনুর, আমি দিছি কান্না করে। আমি কিছু এগুলো আমার। রুনু আমার চুলের মুঠি চাপে ধরছে, আমি আবার মারপিট করতে জানতাম না, বেল 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 করে কেঁদে দিয়েছে। খালাম্মা দৌড়ে এসে রুনুরে দৌড়ে নিয়ে আসছে। রুনুরের পায়ে ওর স্লিম, ও কোথায় যে পলাইছে ওর আর খুঁজে পাওয়া যায় না। তা কাঁঠালও আনছে আমার আপুদের বাড়িতে দিবে। আপু তখন বড় আপু আর মেজু আপুর মনে বিয়ে হয়েছে। হ্যাঁ, ওনাদের বিয়ে হয়েছে। আর সেজু আপুর কথা, স্বপ্নাপুর কথা আমি আসলে মনে নাই ওনার বিয়ে হয়েছে কিনা, তখন তো ছোট ছিলাম, এত মনে ছিল না। জি, আপনারা মোটামুটি একটা যৌথ পরিবারই ছিলেন। হ্যাঁ, যৌথ পরিবার বলতে আমার দাদা দাদু ছিল। আমার দাদাও আবার আমার খালামাদের বাড়িতে অসুখের সময় আমার দাদাকে নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা। আমার দাদাকে আমার খালামার ব্যালকনিতে একটা বিছানা করে দিচ্ছে। অনেক যত্ন আমার খালাম্মা আমার দাদাকে করতো। খালাম্মা অনেক কেয়ারফুল ছিল। ওকে। তারপরে খাটের নিচে কাঁঠাল রাখছে। আমার আপু কি করছে, যেটা বড় আপুর বাড়িতে দিবে ওটা বড়, আমার আপু আর আমি খাটের নিচে ঢুকছি, রুনু আর আমি খাটের নিচে ঢুকার পরে ও কাঁঠাল আমার বলতেছে ভাঙ। দুজনে ভাঙ্গা, খিদাও ছিল, ভাঙ্গা পুরোটা খাইছি, মানে অল্প কিছু রয়েছে। রওয়ার পরে আমার আম্মা ঘর ঝাড়ু দিতে আসছে, আর দেখে কি আমরা খাটের নিচে। আম্মা আর কিছুই বলে নাই, না বলে আমার বড় আপা রাহিমা ওনাকে বলতেছে রাহিমা এদিকে, দুটো চোর আমাদের খাটের নিচে চুরি করে খাচ্ছে। আপু তো দৌড়ে আসছে, চোর ধর্মু আজকে।
আইসা দুটো চুলের মুঠি চাবি ধরছে, আপু কয়েকে আমার বাথরুমে ধরছে, বাথরুমে নিয়ে গেছে, বাথরুমের বেড়া ভাঙ্গা ও পালাই গেছে, আর আমাকে ধরে নাইরা করে দিছে মাথা। আচ্ছা, একটা জিনিস যেটা বুঝলাম যে আপনার ছোটবেলাটা অনেক বেশি পরিমাণে চঞ্চল ছিল এবং একটু মজার ছিল, যেটা বুঝতে পারছি। হ্যাঁ, তারপরে আবার আরেকটা ঘটনা বলি আমার স্কুল জীবনেরটা। তখন তো ছোট ছিলাম, ভর্তি করেছে আমাদের শ্রীরামপুর স্কুলে রাবেয়া ম্যাডাম। বিউ কাট মনে হয় চিনেন, নায়ক নায়িকাদের যে বিউ কাট ছিল ওটা নিয়ে মারামারি করে একটা মেয়ের কলম ভেঙে ফেলছি। ভাঙার পরে মেয়েটা আমার ম্যাডাম ম্যাডামের কাছে বিচার দিচ্ছে। ম্যাডাম আমার কি করছে, এক পায়ে বেঞ্চের উপরে দাঁড়া করে কানে দাঁড়ায় রাখছে। এখন আমার তো জিত, আমি ওর কলম ভাঙছি, কি হয়েছে, আমার মারলো। ম্যাডামের আজকে খবর আছে। আমার মা আবার কখনো টাকা দিত না আমার হাতে, সবসময় টিফিন দিত। তো আমি কি করছি, চকলেট নিয়ে আমার একটা ক্লাসমেট বলতেছি কি চকলেট খাবি, হ্যাঁ খাবো। আমি বিদেশি চকলেট আমার বাবা দিছে, বাংলাদেশি চকলেট, ওগুলারে আমি আবার বুদ্ধি করে একটু বিদেশি আকারে করছি। পরে দিছে, আমি কই পানটা আমার কাছে দে, তুই এক কাজ কর, তুই এটা নিয়ে যা, চকলেটটা খোল, আমি পান হাতে রাখি। ও কি করছে, ওর এত বুদ্ধি নাই, আমি ইটার কোনা নিয়ে আসতে ম্যাডামের পানের মধ্যে দিয়ে দিছি। আর ম্যাডাম নিয়ে দিছে, ও ম্যাডাম একটা চা বানিয়ে দিছে, একটা চিৎকার দিল, আবার দাঁত ভেঙে গেল গো। কালাম স্যার ছিল, দৌড়ে আসছে, কি হয়েছে কি হয়েছে, কয়ে পান আনছে কে, এই যে ও আনছে। এই তোর সাথে কার লগে দেখা হয়েছে, লতার সাথে। রাবেয়া আপা আপনি কি লতারে মারছেন, হ্যাঁ সে দুপুরে তো মারছি, এই প্রতিশোধ নিচ্ছে। আমার জ্যাঠাতো ভাইয়ের কাছে বিচার দিছে, আমার জ্যাঠাতো ভাই মার কাছে এসে বলে দিছে। মা কি করছে, মা আমি বাসায় গেছি, আজকে তো এত যত্ন, মামুনি ভাত খেয়েছো, আসো, খাইছি। মামুনি আপেল খাবা, খাইছি। এখন আমি তো জানি আমার পিটানি আছে, আমি তো ডিজে নামাজে দাঁড়াই গেছি, এখন নামাজ পড়তেছি। মা বলতেছে তোমার কি নামাজ পড়া হয় না মা, শোনা পাখি তোমার নামাজ পড়া হয় না, এটা বলে চুলের মুঠি ধরে আয় না বাইন্দা পিটানো শুরু করছে লাঠি দিয়া। পিঠে ছাড়া আমি মারে কান্নাকাটি করি, বকাঝোকা দিই নাই। পরে আমি মা ও যে বাচ্চু ভাই কইছি, তাকে ছাড়া আমি ওনার হাত থেকে ছুটে চলে গেছি। যাওয়ার পরে যে আমার মায়ের খাওয়াইছে তার তো আজকে খবর আছে। তারে আমি, আমার একটা বান্ধবী ছিল নার্গিস আমার না আজকে মারছে, তুই ধরিস না, আমি ওর ধরে আনতেছি। আই না, শীতের দিন ছিল, পুরো উলঙ্গ করে পানিতে দাঁড়া করে রাখছি। এখন ও বলতেছে জেডি করতে করতে টেডি দেখা শুরু করে দিচ্ছে। ওকে, একটা মোটামুটি জিনিস যেটা দেখলাম যে আপনার ছোটবেলাটা প্রচন্ড রকম দুষ্টুমিতে ভরা এবং আনন্দেই বলা যেতে পারে। তারপর আমার একটা জ্যাঠাতো ভাই, উনি বিদেশ থেকে আসলো, আমার মা বলতেছে তোর খোকা ভাই আসছে। তা আমি আমার খোকা ভাই তো আমার সমস্যাটা কোথায়, খোকা ভাই। পরে আসার পরে ওনারা আমাকে রামগঞ্জে নিয়ে গেছে, রামগঞ্জে নেওয়ার পরে আইসক্রিম কিনা দিছে, আবার ওই সাথে আমাকে একটা লাল স্কার্ট, লাল গেঞ্জি আর একটা লাল ওড়না, বিয়ের ওড়না কিনে আনছে আমার জন্য। আমি মাকে বলতেছি, মা এটা কার, এটা তোর। মানে মজা করে বললাম আর কি, ওরে আমার লাল ওড়না এটা বলে বাড়িতে গেছি। আমার বড় খালামাকে বলতেছে, আপা আপনার মেয়ে স্বপ্নাকে দেন, আমি স্বপ্নাকে সহ ওই যে আমাদের বাড়ির ইসমাইল আছে, ইসমাইলদের বাড়িতে দাওয়াত খেতে যাব কারিগো বাজার। ইসমাইলটাকে সম্পর্কে জেরাতো ভাই হয় আরো কেরিয়ার, উনি আমাকে সবসময় অনেক আদর করতো। তো ওনাদের বাড়ির নাম করে খোকা সহ রওনা দিচ্ছে কারিগো বাজার। আসার পরে এদিক দিয়ে আবার আমার ওই জেরাতো ভাই সহ আরো জেরাতো চেয়ারম্যানের ভাই আনোয়ার, ওরা কিভাবে জানি ইঙ্গিত পায়ে গেছে, আমার মাকে সহ আটকাই ফেলছে। আপনারা কই যান, লতার বিয়ে পড়াম, কার সাথে, খোকার সাথে। এখন ওরা তো ঘুষ খাওয়ার জন্য করবেই, ওরা নিয়ে আমাকে একটা পার্টিতে বসাইছে। বসানোর পরে বলতেছে লতা তোর বিয়ে, আমি নাচতে আমি বিয়ে করবো, আমাকে চকলেট দিতে হবে। পরে আমাকে এক গাদা চকলেট দিচ্ছে আর চিনি দিছে, আমি চিনি পছন্দ করতাম, চিনি খাচ্ছি আর বলতেছে কবুল বল। পরে আমি নাচতে বলতেছি কবুল। দাঁড়ান, মোটামুটি একটা বিশাল ধাক্কা পেলাম আমরা শুরুতেই। আপনাকে বিয়ে পড়ানো হচ্ছে সেটা বুঝতে পারছি, কিন্তু হঠাৎ করে বিয়েটা চলে এসছে, এক। দুই নাম্বার সেটা হচ্ছে যে এখানে বাবার কথা একেবারে জানতে পারছি না। আপনার বাবা বাইরে থাকে, বাবা এখনো জানে না, বাবার কথা একটু পরে আসতেছে। দাঁড়ান, আমি একটু যেহেতু ছোটবেলার প্রসঙ্গটা চলে এসছে আপনার, আমি একটু জানতে চাই আপনার বাবাকে আপনি ছোটবেলার জন্মেই দেখেছিলেন না দেখেন? হ্যাঁ দেখেছি। পরে তো আমার যখন বয়স কত 4-5 বছর হইব মনে নাই, তখন কবে জানি বাইরে চলে গেছে, দেশে বাইরে। সেই সময়টা আপনার মনে নেই? ওকে। এবং আপনার প্রসঙ্গটা যখন বিয়ের প্রসঙ্গ, তখন বাবা বাইরে থাকে, তখন বাবা দেশের বাইরে থাকে, সৌদি আরব থাকে। আচ্ছা, আপনার পরিবারে কেবলমাত্র আপনিই ছিলেন সন্তান, তাই তো? একটাই মাত্র মেয়ে, আপনার বাবা দেশের বাইরে থাকতো। হঠাৎ করে একটা ছেলে আসলো, যে ছেলেটার নাম হচ্ছে খোকা। আমার বাবার বড় ভাইয়ের ছেলে, জ্যাঠাতো ভাই যেটাকে আমরা বলি। খোকা বিদেশ থেকে আসলো, এবং আপনার মা বিদেশ থেকে আসার কতদিন পরে এটা বিদেশে আসার মনে হয় কত 4-5 দিন পরে ঘটনাটা হয়েছে। খোকার বয়স কত ছিল? খোকার বয়স তখন ছিল 29 না 30 এমন হবে, আর আমার বয়স ছিল 6 থেকে 7 বছর, মনে হয় 7 বছরই হতে পারে, 7 থেকে 7.5-8 এরকমই হবে আমার মনে নাই। আপনি কোন ক্লাসে পড়তেন তখন? তখন 2তে পড়তাম। ক্লাস 2তে পড়তেন?
আপনার বয়স 7 থেকে 7.5 বছর, ক্লাস 2 তে পড়তাম। আর খোকার বয়স হচ্ছে 30 বছর, প্রায় 29-30 বছর। লম্বা ছোট এরকম মোটা ছিল, উনি দেখতে এরকম ছিল কিংবা মোটাকাটা ছিল, ফাইন। কিন্তু কথা হচ্ছে যে 30 বছরের ছেলের সাথে 7 বছরের আপনাকে বিয়ে দেওয়া হচ্ছে, কেন? আর আশেপাশে লোকজন কি ছিল না? ছিল, সবাই আমার মার মুখটাকে ভয় পেত, এক একটা খারাপ ভাষা বলতো, ওরে বাবারে বাবা, পুরুষরাও পারে না। দজ্জাল টাইপের ছিলেন? দজ্জাল বলতে কি, একটু পাগল টাইপের। পাগল মানে? এই মানে নিজের বুঝ নিজে বুঝে, পরের বুঝ কম বুঝে। ওকে, আমরা কিছুটা হলো কনফিউজ। ঠিক আছে, আপনি যে ঘটনাটা বলছিলেন যে আপনার সঙ্গে বিয়ে দেওয়ার ব্যাপারটা ঘটছিল, একটু বলুন। তারপরে আমাদেরকে যখন আটকানোর পরে ওখানে এক কারিগবাজার একটা ভাবির বাড়ি ছিল, আমি তখন জানতাম না কার বাড়ি, ওই বাড়িতে নিয়ে আসছে। আনার পরে আমার গায়ে লাল ওড়না ছিল, আমি যাই দেখাইতেছি, এরও দেখছিস নিয়ে আমার ওড়না, নোয়াখালীর বাসায়, এরও দেখছিস নিয়ে রায় ওড়না গাদ দিছি, এইভাবে বলতাম আর কি, দেখছিস নিয়ে রায় ওড়না গাদ দিছি, তোগো আসেনি? তো সবাই বলে আমাদের আছে। আমি করে নানগো নাই, মানে এটা নোয়াখালীর বাসা আর কি, মানে আপনাদের নাই। তো ওরা সবাই আমার নোয়াখালীর ভাষাতেই বলতে পারেন, কোনো সমস্যা নেই। দেখছেন আর আছে, আর ওড়না আছে, আর মা কিনে দিছে, আর খোকা ভাইও কিনে দিছে, করে তো তোর হাই হইব, মানে এমনি বলছে আর কি, একটা কথা আর কি, ওটা তো স্বামী হবে। তো আমি বলতেছি স্বামী কি খায় না কি করে, খায় না, ওটা বাইকটা মাথায় দেয়, তোর মা দেখাইব তোর কি করে। এটা বলার পরে আমি কই ও আমার বিয়ে, এটা কই আমি নাচতেছি। এখন আমার মা বলতেছে এই চুপ, বয়। পরে বসছি, বসার পরে এখন মা বলতেছে আমি যা করি তোর তা আনতে হইব। আমি আচ্ছা ঠিক আছে শুনবো, আপনি বলেন। মানে আমি তখন নোয়াখালীর বাসায় আর কি, বলতেছে তুই কবুল বল। আমি না, আমি কবুল করতাম না, আর আমার আগে চকলেট দেন। সবাই বলতেছে কবুল কর, আমি না চকলেট দেন। তা আমার সালাকা ছিল, যে চকলেটটা ওটা আমার ফেভারিট ছিল তো, আর চিনি ফেভারিট ছিল, এই দুইটাই না আমার সামনে দিছে। এখন আমি নাচতে খাইতেছি আর কইতেছি কবুল 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 কবুল, এটা বলছি। পরে বিয়ে হয়ে গেছে, হওয়ার পরে আমার এখান থেকে এরা কি টাকা পয়সা নিছে না কি কইছে ভাই আমি জানি না, এটা ছোট ছিলাম তো এগুলো বুঝি নাই। পরে খোকা ওদের বাড়িতে চলে আসছে, আমাকে আমার খালাম্মাগো বাড়িতে নিয়ে গেছে। বিয়েটা হলো কোথায়? কারিগবাজার। কারিগবাজারে কেন হলো? ওখানে কেন হলো আসলে আমি জানি না, এটা মনে নাই, আমি ছোট ছিলাম তো সেই জন্য। ওখানে আমাদের বাসার পাশে তো সেই জন্য। আমি কনফিউজ হয়ে যাচ্ছি, আপনার বয়সটা যেরকম ছিল তাতে আসলে সবকিছু মনে থাকার কথাও না। আমি একটা জিনিস বুঝলাম প্রিয় শ্রোতা এখানে, সেটা হচ্ছে ও যে সময়ের গল্পটা বলছে সেই সময়ে প্রথমত বিয়ে হওয়া তো প্রশ্নই ওঠে না, বাল্যবিবাহ যেটাকে বলে আমরা। কিন্তু বাল্যবিবাহে যেই ছেলেটি ওকে বিয়ে করছে তার বয়স কিন্তু 30-এর কাছাকাছি বয়স, এবং ওর মা ওকে বিয়ে দিচ্ছে। কেন দিচ্ছে, কি কারণে দিচ্ছে, ওর বাবা তো দেশের বাইরে, আমরা ঠিক জানি না। ওর যতটুকু মনে আছে ও বলছে যে আমি চকলেট পছন্দ করতাম, ওই চকলেটটা আমাকে দিয়ে বলা হলো কবুলটা বলার জন্য, চিনি পছন্দ করতাম, ও পরপর কবুল বলে দিল। ও এটাও নিশ্চিত যে ওর বাড়িতে বিয়েটা হয়নি, হয়েছে কোন একটা বাজারে বা কোন একটা জায়গায়। আপনি একটু বলতে পারেন যে ওই বিয়েটার সময় কে কে উপস্থিত ছিল? আনোয়ার ভাই ছিল। আনোয়ারকে যারা তো ভাই বলে, আরো বাড়ির আরো ঘরের আচ্ছা চেয়ারম্যানের ভাই বলে আর কি। আর আনোয়ার ভাইয়ের বন্ধু বান্ধব ছিল, আমার মনে নাই। আর আমি স্বপ্নাপা ছিল, খোকার সাথে খোকার কিছু বন্ধু ছিল, আমি মনে নাই। আর আমার মা ছিল। এই কজনই? হ্যাঁ। তারপরে আমাকে নিয়ে আসছে খালামাদের বাড়িতে। আর স্বপ্নাপা তো একটু বুঝের, স্বপ্নাপা বলতেছে মা জানেন আজকে না লতার বিয়া দিয়ে দিছে। খালামাকে তো ওই যে হাগল হয়ে গেছে, এই মাইয়ারে বিয়ে দিছে, ওই তেলারটা অনেক বাড়িবে, আর বাড়ির মধ্যে তো থাকানোর দরকার নাই। এখন আমার খালামা লাগছে ঝড়গা, খালামা ঘাট্টি ঘট্টা সব ফিক্কা মাইরা আর মাইয়া রেখা যাইবে, মানে আমাকে রেখা যাইত। মা আমার ছোট ছিলাম না, করলে কইরা সোজা হাঁটা ধরছে রাতে, দুপুর রাত। আমার ভয় কম ছিল, রাতে 2টার দিকে হাঁটা ধরছে, চলে আসছে আমাদের বাড়িতে। আর খোকা আল্লাহ রাখলে উনার মার লগে ঝড়গা কইরা এরপর আমাদের বাসায় উঠছে। তখন আমাদের একটা চৌবাড়ি ঘর ছিল আর একটা দোতলা ঘর ছিল। ওই দিনে আমাকে আমার মা পরের দিন আর কি ওর কাছে রাত্রে আমাকে দিছে। আর ও আমাকে কত কিছুর ভয় দেখা, আমি ভয়ে আমি ভাইয়া আমি এটি কি এগুলা বুঝি না, মানে ফিজিক্যালি রিলেশন যেটা ওটা বুঝতাম না। তো বাসরাত বলতে কি একটা রুমে দিয়ে দিছে আর কি। রুমে দেওয়ার পরে ও আমাকে অনেক জোর জবরদস্তি করতেছে ফিজিক্যালি রিলেশনের জন্য। কানতে কানতে শেষ হয়ে গেছে, আমাকে আমার ছাড়ে না, আমি এগুলো বুঝি না এগুলো কি। ও একটু পরপর আমার কি বলবো আমার জামার ধরে আর ইয়া ধরে টানা শুরু করে, আমি এগুলো ইয়া করতে পারি না, সারা রাত এরকম না। মা ছিল না? মাকে ডাকছিলেন না? ডাকছি না, আমার মা হিসাব ভয় দেখাইছে, টেন্ডা আছে না, টেন্ডা দিয়া কইছে তুই তো যদি শিক্ষা দেস তাহলে তোর টেন্ডা দিকে আই দিব। টেন্ডা কি জিনিস? মাছ ধরে যে
বর্ষি? না না, বর্ষির মতো, মানে এটা ওই গজারি একটা মাছ ঘাইয়া যে বর্ষাকালে। আচ্ছা, এক ধরনের বর্ষার মতো দেখতে, ওই যে পানির উপরে ছুঁড়ে মারে। ছুঁড়ে মারে যেটা, ওটাকে বলে আর কি ট্যান্ডা, গ্রামের ভাষায় আর কি ট্যান্ডা বলে। ওই ট্যান্ডা দিয়ে আপনাকে মারবে? মারবে, এটা ভয় দেখাইছে আমাকে খোকার মা। ভয় দেখানো, খোকার মা? আমার মা আর খোকা আর কি। আচ্ছা, খোকা এবং আপনার মা দুজনে মিলে ভয় দেখাইছে। আমি তো ভয়ে কথাই বলি নাই, পরে আমি অজ্ঞান হয়ে গেছি ও ট্যান্ডা দেখে। আর আমাকে ওই দিন আর কিছুই করে নাই। তার 2 দিন পরে আমার বাবা আসছে। বাবা মানে কি আপনার? হ্যাঁ, সৌদি আরব থেকে উনি আসলেন? বাবা আসছে সৌদি আরব থেকে। ওকে। আইসা খোকাকে আমার ঘরে দেখে তো বাবা ফায়ার। এই বকুল, খোকা কেন আমাদের বাসায় কারোর সাথে? বকুল কে ছিল? আমার মা। ওকে। আমার বাবা আবার আমার মাকে শখ করে বকুল ডাকতো, কিন্তু আমার মাকে আমার ফ্যামিলিতে সবাই হামিদা ডাকে। আচ্ছা। তো এরপরে মা বলতেছে খোকার সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দিছে। পরে বাবা তো ফায়ার, তোরে এখন আমি ডিভোর্স দিব। আমার লেদা মাইয়া তো বিয়ে দিছস। মা ভয়ে। লেদা মাইয়া কি জিনিস? মানে এটা ছোট মেয়ে আর কি। আচ্ছা। এটা নোয়াখালী ভাষা বললাম। কোনো সমস্যা নেই, আপনি বলুন। ছোট মেয়েকে বিয়ে দিয়ে দিছস। মা আমার ভয়ে আমার কোলো করে আমার নানার বাড়ি চলে গেছে। এরপরে খোকারে আবার চিঠি লিখছে। খোকা 2-3 দিন পরে বিদেশ চলে গেছে। কোন দেশে চলে গেল? সৌদি। মানে ওই যেখান থেকে এসেছিল ওখানে চলে গেছে। আপনার বাবাও সৌদি আরবে থাকতো? আমার বাবা, হ্যাঁ, আমার বাবা আবার 6 মাস থেকে আমার বাবাও চলে গেছে। এদিকে আমি স্কুলে যাইতাম। তারপরে খোকা, স্কুলে যে আপনি যেতেন, আপনার সহপাঠীরা আপনাকে খেপাতো না যে তোর বিয়ে? হ্যাঁ, সবাই খেপাতো, বলতো এর পালিকা মাইয়ার বিয়ে হয়ে গেছে। পালিকা মার কাছে বিয়ে দিতাম। মা, এরা আমাকে পালক মাইয়া কয়। আমি কি পালক কয়? রে এরা পাগল, এরা কিছু, এটা তো বুঝিবি না। দাঁড়ান, আবার একটা ধাক্কা খেলাম। সেটা হচ্ছে স্কুলে আপনাকে পালক বলতো। কি বলতো? নোয়াখালীর ভাষায় বলেন তো একটু। হালিকা মাইয়া, এই এরা সুলতান হালিকা মাইয়া, এই হালিকা মাইয়া, এদিকে সবাই পালিকা মানে পালক মেয়ে। মানে আপনি মোটামুটি বুঝলাম যে আপনার ক্লাসমেটরা জানতো যে আপনি পালক। আমাদের স্যারেরা সবাই আমাকে এটাও ডাকতো পালিকা মাইয়া, সুলতানের পালিকা মাইয়া। সুলতানার পালিকা মাইয়া? সুলতানের মানে আমার বাবার নাম ধরে বলতো। সুলতান হচ্ছে আপনার বাবার নাম, এবং বলতো যে সুলতানের পালিকা মেয়ে। তার মানে আমরা জানি না সত্য কি মিথ্যা, চারপাশের লোকজন সবাই জানতো যে আপনি এই পরিবারের পালক মেয়ে। প্রিয় শ্রোতা, এতক্ষণে মোটামুটি আমরা বিশ্বাসযোগ্যতার একটা জায়গাতে পৌঁছাতে পেরেছি যে ওর সাথে কেন এই ধরনের আচরণ করা হচ্ছে। দেখা যাক সামনে কি হয়। হ্যাঁ লতা, তারপর? পরে যখন আমার বাবা বিদেশ গেছে, এই পরে 1 বছর না যেতে যেতে আবার মা চিঠি দিছে, খোকা তোর চাচা চলে গেছে বিদেশ, তুই চলে আয়। আচ্ছা। তখন আমার মনে হয় আমার বয়স 9 বছর হবে। কোন ক্লাসে পড়তেন ওই সময়? তখন ক্লাস 3-তে পড়তাম। ক্লাস 3-তে পড়তেন, তার মানে 8 থেকে 9 বছর বয়স। তারপরে খোকা চলে আসছে। আসার পরে মানে ওর মার বাড়িতে উঠছে। ওটার পরে আমার জেঠিমা বলতেছে তুই ওই বাড়ির ধারে কাছে যাবি না। 1 দিন রইলো, 2 দিন রইলো, 3 দিনের দিন আমার জেঠি লোকে জড়কা কইরা আমাদের বাড়িতে চলে এলো। কে? খোকা। তখন আমাদের আবার বিল্ডিং করছে। আচ্ছা, বিল্ডিং এর প্রসঙ্গে আমি আসছি একটু পরে। তার আগে আমাকে একটু বলেন যে খোকা আপনাকে বিয়ে করলো, খোকার পরিবার থেকে কি এটার মত ছিল? না, আমার জেঠি আমার তো আমার মাকে কোন গজব ডালতো। আল্লাহর গজব পড়কে শয়তানের উপরে লেদা মাইয়া ধরে আমার বুড়া পেডার কাছে বিয়ে দিছে, বুড়া ওলার কাছে বিয়ে দিছে। এই মাইয়া কিছু বুঝে না, আর আমার পোলা পাগলে বিয়ে করছে। কি জায়গা জমি আছে এই জায়গা জমির লেগে তুই পাগলে বিয়ে করছস, এটা বলতো। আচ্ছা, ঠিক আছে, তারপর? খোকা ওর মার সাথে জড়গা টড়গা করে আমাদের বাড়িতে চলে আসছে। আমাদের আবার বাবা বিল্ডিং করে গেছে, সার্ভার টিন দিয়ে গেছে। তখন দাদি ছিল, আমার ফুফু ছিল। খোকা আমার দাদির সাথে কথা বলতে দিত না, ফুফুর সাথে আমার সাথে কথা বলতে দিত না। আমাকে আমার মা আমার 1ম দিন ওদের বাসায় দিয়েছে, ওই রুমে দিয়েছে, খোকারের রুম। এরপরে এই মাসকে দিয়েছে, আমার দাদুর আবার বাইর করে দিছে, আমার রুমে দিয়েছে। আর আমি মা গো কই চিকার দিয়েছি। ও আমার মানে কি বলবো, ব্যাক সাইডে অনেক ব্লাড বাইর করে ফেলছে। আমার মাও পাশে বসা ছিল, মা একটু কিছু বলো নাই যে আমার মায়েরটা ছোট, আমার মায়েরটা এরকম অত্যাচার করিস না। আমি বয়স পরে আমার এক ভাইয়া পড়াইতো, ওনার নাম পারুক ছিল। উনি আমার বাসায় এসে দেখে আমি হাঁটতে পারি না। পরে মার সাথে জড়গা লাগছে, চাষি আমার পাগল হয়ে গেছেন, লেদা মাইয়াদের বুড়া বেড়ার কাছে বিয়ে দিচ্ছেন, আমি আমাদের মেয়ের আর পড়ামো না। এটা লইয়া খোকার লগে জড়গা মারামারি লেগে চলে গেছে। পারুক ভাইয়া জহির ভাইয়া চলে গেছে, উনি আমাদের পাশের গ্রামের। এরপরে আমি স্কুলে যাইতাম, কি পড়তাম, আমি নিজে স্কুলে মারি খাইতাম। ম্যাডামরাও বলতে পারতাম না আমার যে এরকম অত্যাচার করে। বাসায় আসলে ভয়ে এক সাইডে বসে থাকতাম। খোকায় ভয় লাগাইতো শুধু শলা দিয়া, আজকে তোর শলা দিব এমনি কইতো। শলা কি জিনিস? মানে যে দাঁত খসে শলার মুঠা বলে, যে নারিকেল গাছের শলা যেটা, ওইটা দিয়ে আমার ভয় লাগাইতো। বলতো তোরা যে শলা নেব, তো যদি আমার কথা না শুনোস তোরা যে মাইরেই ফেলবো। আমি ভয়ে যাইতাম ওর রুমে, গেলে মা কয়ে চিৎকার করতাম, মাও বয়ে থাকতো। আর প্রতিদিন আমার মা, ডোন্ট মাইন্ড, যারা শুনতেছেন আপনারা কেউ মাইন্ড করিয়েন না,
আমার মা খোকার সাথে প্রতি রাত ঘুমাইতো, আর আমার শিখিয়ে দিত কি, তুই যদি কস আমরা একসাথে ঘুমাই তাহলে তোর জবা করে ফেলবো, তোর বাপের কাছে কইতে পারতি না, কাছে কমো না, ডরে কারো কাছে কইতাম, কিন্তু সবাই জানতো আমি যে মার খোকা একসাথে ঘুমাইতো, সকালবেলা আমার কাছে মা হয়ে থাকতো, মানে প্রতিদিন আমার সাথে এরকম। আরেকদিন আমাকে ধরছে, ধরার পর আমি ভয়ে আমি বাথরুমে যাবো কইছি, আর বাথরুমে যাইতে দিছে আরে আমার মা, আমি ভয়ে বাথরুমে বয়ে রয়েছি, আমি বাইরে হইতেছি না, আরে মা যায়, আমি বলছি মনে কেউ বাথরুমে যাইবো, দরজা নক করতেছে, দরজা খুলে দেখি মা, আমার মা আমার চুলের মুঠি চাবি ধরে রাখছে, আর খোকা বাথরুমের থেকে ব্রাশ দিয়া ময়লা সবটি আমার মুখের ভিতরে দিয়া, পানি দিয়া, গলায় চাপ দিয়া খাওয়াই দিছে সব ময়লা। ময়লা খাওয়াই দিছে, আমার বাড়ির সবাই বাচ্চা সবাই ধরে এসে, আর খোকা সবাই লগে ঝগড়া লাগা শুরু করছে, এই আমগো ফ্যামিলির ব্যাপারে তোরা কে, কেউ ডরে আইতো না, খোকা আর মার মুখের ডরে। মানে আরেকদিন আমার মার আম্মু আমার রেখা রামুন গেছে, খোকা আমার এদিকে, আমি যাবো না, আমার ভয় লাগে, কত না আইলে তোরা বাইরে ফেলবো, আমি যাই না, দেখে আমার চুলের মুড়ি আমি দৌড়া, যেমন লাথি এমন কিল এমন ঘুষি এমন ফুটবল শুধু শর্ট দিত। পরে একটা বড় একটা বাঁশ দিয়ে আমার মাথা বেড়ায় বাড়ি দিত গেছে, আর আমার মাছ দফা ছিল, মাছ দফা যদি না ধরতাম আমি মরে যেতাম, আমার বাড়িটা মাছ দফার গায়ে যায় পড়ছে। মাছদাটাকে মাজদাপ আমার যারা তো বোন, আপনারা চাইলে ওর সাথে কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, অনুষ্ঠানের সাথে আমরা দরকার হলে প্রয়োজনে যোগাযোগ করবো। হ্যাঁ, ওনারা বলবো আমি মিথ্যা বললি না, সত্যি বলি। এরপরে প্রতিদিন এরকম প্রতিদিন অত্যাচার করতে আমার খালাম মারছে, আর আমি খালাম্মা আমি আপনার লগে চলে যাবো, কিন্তু খালাম্মারে বুঝতে দিই নাই, নাহলে মাকে বকবো, মারে যদি বকা দেয়, মাকে ভালোবাসতাম সেজন্য মারে বকা খাওয়াইতাম না খালাম্মারে দিয়া। খালাম্মা আমারে নিয়ে গেছে, অসুখের নাম কয়ে আমার আবার লই আনছে, আয়না খোকার রুমে প্রতিদিন দিত, প্রতিদিন খোকা আমার 2 দিন পর ব্লাড, কত ব্লাড আমার শরীরের থেকে যে ঝরছে আমি জানি। লাস্টে একদিন খোকা সেন, গলা সেন, আমি ওকে ভাইয়া আমি একটু পড়ি, ওরা আমি ভাইয়া ডাকতাম, খোকা ভাইয়া আমার একটু সেন্টটা দিবেন, আমি একটু পড়ি, দিছে। এরপরে কি লইয়া জানি ঝড়গা লাগছে, আমি দিন আর দেখি মানে ফিজিক্যালি রিলেশন ওর সাথে করি না দেখে আমার উপরে নিয়ে একটা আচার দিছে, আচারের লগে আমার মানে কোমরে জার দিয়েছে, মানে ভাঙিয়ে গেছে। আমি মা আমার মায়েরা বলছে, মা আমার ধরেন, মা উপর দিয়ে এসে লাত্তাটা শুরু করছে, তখন উপর দিয়ে লাত্তাটা শুরু করছে, আবার ইয়েতে গেছে। আবার একদিন শাহজালাল শাহপারান মাজারে যাবে, সব রেডি, চলে যাবে, হ্যাঁ সিলেট। এরপরে খোকা লগে মার সাথে জড়গা লাগছে, আরে মার মাথা ফাটাই ফেলছে খোকা। এবার এদিক দিয়ে বলি আমার মার মাথা জ্বর ছিল, তো সবাই বলতো ফকির, মানে আমার সবাই না, খোকা মার ভক্ত ছিল, বাবা ইয়ে ফকির বাবা ইয়ে। আমার মা মারছে, আর ওই কানিসের উপরে উঠে পাগলের মতন অভিনয় করা শুরু করছে। আর খোকা কাকে মারছে? আমার মাকে মারছে আর কি, আমার সাথে ফিজিক্যালি রিলেশন করতে পারে নাই দেখা আমার মার মাথা ফাটে ফেলছে খোকা। পরে আমি খালামাদের বাড়িতে গেছি, যাওয়ার পরে খালামাকে বলতেছে, খালামা মা তো মাথা ফাটে ফেলছে। খালামা আসছে, আয়সা খোকারে বকাঝকা করছে, এরকম হয়ে গেছে, মিটমাট হয়ে গেছে। মায়েরা পরের দিন আবার দুজনে একসাথে ঘুমায়। পরে আমি তো আর এটা বুঝতাম না। বাবা আসে না, বাবা বিদেশ থাকে। না, আপনি যেটা বলছিলেন যে বাবা আসে, এটা কি ছিল? এটা বাবা মানে ওই যে ফকির বাবা। কোন ফকির বাবা? কিসের? ওই যে জিন ভূত ফকির বাবা বলে। এটা কেন বলছিল? এটা মার মাথা জ্বর ছিল তো, সেই জন্য বাবা আসে বলতো। এটা কে বলতো? এটা খোকা বলতো। আর আচ্ছা, মানে কবিরাজি করতো আর কি, সবাইকে দেখাইতো উনি কবিরাজ। আমার মা কবিরাজ, দূর থেকে লোক আসতো, টাকা ইনকাম করতো। আমার মা কিছু টাকা ইনকাম করতো। যাক এগুলা, তারপরে 2 দিন পরে ভালো হয়েছে, আরে পরে আবার সিলেট গেছে। যাওয়ার পরে ওখানে ওরা স্বামী স্ত্রী কই আমাদের মেয়ে বানাইয়া ওরা রুম নিছে সিলেটে। হ্যাঁ, তারপর এক রুমে আমরা ছিলাম। আমাকে এক সাইডে দিছে না মাঝখানে দিছে, আমার মনে নেই ভাই, একজনের নাম মিথ্যা বলতে পারবো না আমি, আমার একটু মনে নাই। পরে ওখান থেকে আমরা চলে আসছি। আসার পরে আমাকে বলতেছে, আমি আবার বাইল টোকাইতাম, বাইল মানে সুপারি পাতা, সবসময় এটা আমার ফেভারিট ছিল। জ্বর হোক আমি ঘরে নাই, আমি বাইরে যেতাম গা। এখন কি আমার মাথায় ঠাডা পড়লো না কি পড়লো আমি নিজে জানি না, আমি বের হয়ে যেতাম গা। তা আমি আয়সা দেখি ওই যে আমাদের জানালা ছিল, জানালার একটু ফাঁক ছিল, তা আমি মা ডাকতে গেছি, আর দেখি খোকা মায়ের গার উপরে। পরে আমি দরজার সামনে যাই শোরুমে, আমি তখন বুঝতাম না এগুলা। আমার দেখি ভাবি আইতেছে, বাচ্চু বাইর বউ, বলতেছে, লতা তোর মা কই? আমি এখন কই? মা মনে বিড়াল মারে, খোকা ঘরে, মারা যদি মারে। পরে আমি ভাবি ও বাচ্চু ভাই আছে, আপনি দৌড়ান বাচ্চু ভাইয়ের কাছে যান। বিড়াল মারা মানে? আমি তো জানতাম, আমাকে শিখে তো ওরা ফিজিক্যালি রিলেশন করতো, আর আমার বলতো বিড়াল মারে।
এগুলো বলতো আপনাদেরকে যেটা বিড়াল মারা? আমাকে বিড়াল মারে বলতো, আমার মা বলতো আমরা বিড়াল মারি। ভাবি আসলে আপনি কি বলতেছেন? ভাবি আসছে আর আমি ভাবি ওই যে বাচ্চু ভাই আমাদের ডাকে, ভাবি ভাবছে সত্যি সত্যি বাচ্চু ভাই রিক্সা চালাইতো, ভাবছে রাস্তার মাথা থেকে সত্যি সত্যি ডাকছে, ভাবি দিছে দৌড়। পরে আমি দরজা নক করতেছি আর ওদের মনে সমস্যা হয়েছিল, আমার এই রুম পিটা দিচ্ছে আমার মা দুইজনে মিলা। পরে আমি আপনারা রুমে কি করেন এটা বলছি, দেখে গলার মধ্যে পাড়া দিয়ে ধরছে, ধৈরা কয় কি তোর দরকার আছে আমরা কি করে বেড়াল মারি। তো আমাদের বাড়ির সবাই জানে এসব, কিছু কিছু কাহিনী জানে। আচ্ছা, এই যেভাবে বলতেছি এই সিরিয়াল প্রতিদিন হইতো, প্রতিদিন 3 থেকে 4 বছর আমার উপর অত্যাচার, যেমন লাঠি, মানে কি বলবো ভাইয়া, আমার জীবনে মনে আমার মতো মায়ের কেউ খায় নাই ভাইয়া, কোনোদিন লাঠি কোনোদিন কি কোমর, মানে মায়ের একটা মানুষের একটা সীমা আছে, আমার মাথা ফাটে ফেলছে, এই যে মাথা ফাটানো আছে, মানে উপর থেকে নিচে ঝাড়তে এইভাবে লাগতে পারতো। ফুটবলটা যেরকম না, ওই যে কাকা ফুটবল, মেসি ফুটবল যেন ফুটবল খেলে, আমার না ওরা দুজনে ফুটবল খেলতো আমার নিয়ে। 4 বছর পরে গেছে খোকা বিদেশ যাওয়ার পরে, তখন আমার মা খোকার সাথে ঝড়গা লাগছে, আর খোকা বলতেছে তুই যদি তোর জায়গা জমি না লিখে দেস তাহলে তোরও তালাক দেবো, তোর মাইয়ারও তালাক দেবো। তোরও তালাক দিব, তোর মায়ের? তখন টেলিফোন ছিল, মোবাইল ছিল আমাদের খৈলার বাজার, ভাইয়াটার নাম আমার মনে নাই, ওই ভাইয়ার মোবাইল ছিল, উনি আইসা বলতো খোকা ফোন দিছে, আপনাকে ফোন আইছে, এরকম না এক কথা দুই কথা, মার সাথে ঝড়গা লাগছে, ঝড়গা লাগা পরে বলতেছে কি তোর মাইয়ারও তালাক দেবো, তোরও তালাক দেবো। এরপরে মা কয় আমার মাইয়ের তালাক আমি নিজে লইতে পারবো, এটা কই আমার নিয়ে সাথে সাথে লাইন কেটা লক্ষ্মীপুর চলে গেছে, কোর্টে যাই, কোর্ট ম্যারেজ কিভাবে করে না এগুলা, আমার ডিভোর্স লইয়া ফেলছে, কয়েকদিনের মধ্যে ডিভোর্স লইয়া। এখন বাবা আমাকে কথা জিজ্ঞাসা, এই জন্য বিশমিশ না পাই আমারে মেজু খালামার দেবরের শ্বশুর বাড়িতে আমার কাজে দিয়ে দিতে হয়েছিল 500 টাকা বেতনে, কিন্তু আমার বাবা বাইরে থাকে, বাড়িতে বিল্ডিং, টাকার অভাব নেই, পরে দিয়ে দিতে হয়েছিল। আমার খালামা আটকাইছে, মেজু খালামা কয় কি তুই পাগল হয়েছিস নি, তুমি এটা জীবনটা নষ্ট করে দিছিস। এটা বলার পরে মা এখান থেকে আর কিছু করতে পারে নাই দেখা আরো জায়গায় এতিমখানায় দিয়ে দিতে হয়েছিল, ওখান থেকে কে জানি আবার বাসায় আমাকে, এটা আমার মনে নাই, এটা আমার খালাম্মা আমাকে বলছে, এটাও কিন্তু আমি জানতাম না, ছোট ছিলাম তো, আমার মেজু খালাম্মা বলছে। আপনারা যদি চান আমার মেজু খালাম্মার সাথে কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই আমার। আচ্ছা, আপনি যে রেফারেন্স গুলো দিচ্ছেন সেগুলো আমরা অনুষ্ঠানের শেষে শাকিলকে দিয়ে আমরা একটা তথ্য প্রমাণ সহ একটা প্রেজেন্টেশন আমরা রেডি করে রাখবো, ঠিক আছে? বলুন। খোকার সাথে তো ডিভোর্স হয়ে গেছে, ওইদিকে এটি বলে হয়েছে, আমি আর ওটা জানতাম না। পরে বাবা বাইরের থেকে আসছে, আস্তে 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 আমিও বড় হইতেছি। আমি ম্যাসুইট হওয়ার পরে মানে বাবা আসছে, ক্লাস 9 উঠবো তখন আমি ম্যাসুইট হই, কিন্তু কি ফোরি আমি নিজেও জানি না। ওই যে মার ধরে ভয়ে থাকতাম, আর মারতো না, স্কুলে গেলে ওগুলো কল্পনা করতাম, ভয় চিৎকার পারতাম, তো সারারও মারতো ধরে। ইংলিশে কাঁচা, অঙ্কতেও কাঁচা, কিন্তু কোনোদিন ফেল করি নাই, নাম্বার পাইছি, পাস না নাম্বার পাইছি, একদম জিরো, যেটা আমরা বলে না জিরো, ওটা পাইনি কখনো আমি। এবং এটা শুধু স্কুলেই পড়তেন, বাসায় কোনো টিচার ছিল না? না, টিচার রাখতো না, আরবি পড়তাম, আমার মা আমাকে আরো বেশি গেছে। এখান থেকে বাবা আইছে, বাবা আসার পরে মা মনে হয় প্রেগনেন্ট হয়ে গেছে। এখন মা কি করছে, আমার নামে বাবার কাছে আমাকে অনেক খারাপ বানাতো, বোকাঝোকা করতো, মাও দেখতে পারতো না, বাবাও দেখতে পারতো না। আমার একটা ফুফাতো বোন আরেক বাড়ির, ও আইসা আমার লগে দুষ্টামি করতেছে, আর বাত্তিচিটা ওটা নিবাই দিতেছে, আর আমি বারবার যে ধরাইতেছি। আমার বাবা কোন দিক থেকে আইসা আমার মা গজব ডালতেছে, গজব ফরক তোর পরে, তুই মরতে আরস না, এমনি কয় আর কি, অনেক খারাপ খারাপ। আমি তো কিছু বলি না, আরো বিশ্রী বিশ্রী ভাষা বলতো। মা প্রেগনেন্ট তখন 1 মাস, আমি তো জানতাম না, উনি বল এদিক দিয়ে আমার বিয়ে টিয়ে দেখতো আমার বাবা। এরপরে এমন মানে কি বলবো, বাবা এসে আমার 2 গালে 4টা থাবড় দিছে, পুরুষ মানুষের হাত বুঝেন তো, আমি ছোট মানুষ, আমি ঘুরতে 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 ঠাস করে পরে সেন্সলেস হয়ে গেছে, জানতাম না। পরে মা নিজে হতভম্ব হয়ে গেছে, আমিও মারি, আমনো মারেন, মাইয়াটা জীবন আপনি মারেন কে, তো তুই মাইয়ার মাই খাওয়াইছিস কে আমার দিয়া। তাই এরপরে এরকম যাক, পরে বাবা বিদেশ চলে গেছে, বিদেশ যাওয়ার পরে আমি মেসুইট হয়ে গেছি। তারপরে আমার ভাই হয়েছে, ভাই হওয়ার পর থেকে ভাই হওয়ার প্রসঙ্গে মানে হচ্ছে আপনি এতদিন ওখানে জানতেন, চারপাশের লোকজন বলতো পালক কন্যা পালক কন্যা, এবার আপনি দেখলেন যে আপনার মার একটা সন্তান হলো এবং তিনি হচ্ছেন ছেলে, ঢাকায় হলো, ঢাকায় খালাম্মাদের কাছে থাকতো। আচ্ছা, বাড়িতে গেছে, যাওয়ার পরে এখন আর আমারে দেখতে পারেন। আমার ভাইটা হওয়ার পর থেকে আমার সাথে কেমন থালিবালি করা শুরু করছে। আমার মা ভালো কথা কইলো খারাপ মনে করে, আমার ভাইটারে নিয়ে একটু কোলো করে একটু দুষ্টামি করছে, পড়ে গেছে। আমার কয় কি ওই তুই সতীন লাগোস নি, আমার ওই সতীন আমার পোলারে ফালাইছিস কি লাগে, তোর ফ্যাটাতে হয়েছে নি। আমার এমনি কথা কনকে সবাই বলতো কি খারাপ খারাপ বাসা। পরে একদিন আমার ভাই আমার একটু সালোয়ার মানে ম্যাসুইট হলো, আমি তো পাগলামি করতাম একটু না, জামা ছিঁড়ে গেছে দেখে আমার মা আমার কাকাদের সামনে আমার পুরা সালোয়ার খুইলা, আমার জামা কাপড় খুইলা পুরো উলঙ্গ অবস্থায় মারছে। তখন আমি ম্যাসুইট
আমার কাকারা সবাই দরজা বন্ধ করে ঘরে ঢুকে গেছে শরমে। লতার মা আপনি পাগল হয়ে গেছেন, এই যে সবাই কথা বলা বন্ধ করছে আমার মার সাথে, কেউ কথা বলে না আমার মার সাথে, আমাদের বাড়িতে কেউ কথা বলে না, সাইডে সাইডে সবার বাসায় যায় সবাই। আমরা কথা, তুই মরতে পারস না, মরে যেতে পারস না। ভাইয়া আমি তো মেসেজ হয়েছে আমাকে, আমার একটা আফা বুদ্ধি দিয়েছে কি, তুই ওই যে মেয়েরা যে ছোট জামা পরে আর কি, ওটা তো বুঝতে পারছেন সবাই, তা ফেরিয়াল আসছে আরে আমাকে 20 টাকা দিয়ে আমার আফা ওটা কিনে দিছে। আমি পড়ছি আর আপনি মা, আপনি বলবেন তো মা এগুলো পরে না, বলবেন না আমি তো জানি না। আমার আতুরা দিয়ে আমার এগুলো বাড়িয়াই, মাথা বাড়িয়াই, মাথার মধ্যে বাঁশ দিয়ে বাড়িয়াই আমার পুরা মাথা আমার সেন্সলেস করে ফেলছে। এরপরে আমি কই আমার মারেন কে, আপনার একটা ছেলে আপনি বাইডার আদর করেন, আমার মারেন কে, এটা বলছি দেখে আরো লাতি। একটু যদি কিছু পড়ে যায় আমার হাত থেকে দৌড়া মাইট শুরু করতো, যদি একটু আদা পড়ছে পুকুরে বয়া কান্দা শুরু করছি, এই ওখানে রাইখা বাথরুমে ঝাড়ু দিয়া, যেটা ঝাড়ু দেয় ওই ঝাড়ু দিয়ে এরম মারা মারছে পুরা। সবাই রাস্তার মানুষ থাকাইছিল আর শুধু করতে বেরিয়ে পাগল নিয়ে মাইয়াডার এরম মারে কে। সবাই বলতো লতার মা তুমি এরকম মাইয়াডার মারো কে, মাইয়াডা তো ময়রা যাবো, তুমি মাইয়াডার জীবনটা নষ্ট করে দিছো, তারপরে মাইয়াডার এরম মারো করতে। সবাই গজব ডলতো, এই আমার ব্যাপারে আপনারা কথা কন, আপনারা কে, আমার মাইয়াডা আমি মারবো না কানমু, এটা কত তোর মাইয়া দেখে তুই এরকম মারবি। যাক, এরপর আমার ভাইটা হওয়ার পরে আমার একটু মনে নাই ভাইটার কয় বছরে জানি, আমার তখন বিয়ে আর কি দিবে, সব দেখতেছে আগুন খিল সুমন, মানে আপনার বিয়ে দেওয়ার একটা প্রিপারেশন নিচ্ছে। ওকে, বলতেছে বিয়ে দিবে আগুন খিল ছেলের বাড়ি। আগুন খিল এটা কোথায়? আগুন খিল আমাদের গ্রামের পাশে। আচ্ছা, ছেলে মেট্রিক পর্যন্ত পড়াশোনা করছে, আমি কিন্তু একটু মোটা ছিলাম তো ওরা আমাকে পছন্দ করছে, আমার শাশুড়ি আমাকে খুব পছন্দ করছে। 2005 ঘটনা। ওকে, এখানে আমার এসেক ভাই বলতেছে আপনারা বিয়ে দিবেন না, এরা জুইতেন না। আমার মা আবার একটু পাগল টাইপের, যেটা মাথায় উঠে ওটা না করে ছাড়ে না, না এই ছেলের কাছে বিয়ে দেবো, ছেলের মা আসে ও যায় পছন্দ করে যাক। তখন কি আপনার বাবা দেশে ছিলেন? দেশে বাইরে ছিলেন, তখন আবার বাইরে চলে গেছে। আচ্ছা, এরপর বিয়ে হয় আমার। ছেলেটা সম্পর্কে একটু জানি। ছেলেটা খুব ভালো ছিল। বয়স কত ছিল? বয়স কত 26-27 বছর ছিল ওর। 26-27 বছর? হ্যাঁ, 25-26 বছর। আমার কত 12-13 বছর এরকমই হবে আমার মনে নেই। এটা গিয়ে 9-এ উঠবো এমন টাইমে। 13-14 বছর। ওকে, তার মানে তখন আপনি আবার বিয়ে করছেন, সেটাকেও বাল্যবিবাহ বলতে পারি আমরা। বিয়ের আগের দিনের ঘটনা, আমার মা আমাকে একটা কাপড় ধুতে দিছে, তা আমি ওটা ধুই নাই দেখে আমাকে সবাই সামনে এরম মারা মারছে আমার গায়ে হলুদের দিন। বিয়ে দেওয়ার পরে আমার শ্বশুর বাড়িতে আমাকে ওরা অনেক আদর করতো, আমি ঘরলেতে গেলে আমার পুরো মুখ টুক ভরে ফেলতাম, বুঝতাম না গড়লেপা। ওরা কি জানতো যে আপনি পালক নেই? না, ওরা ওটা জানতো। ওদেরকে বলা হয়নি? ওটা জানতো মনে হয়, নাকি জানতো না ভাই, এটা শিওর না। ঘর দোর সব লেপতো। আর আমার দেপরা ছিল সুজন, জানি না সুজন শুনতেছে কিনা, সুজনের সাথে আমি মারামারি করতাম। ও ছোট আমিও ছোট, সমবয়সী। ওরে মায়েরা বাথরুমের মধ্যে ঢুকে ফেলতাম, ও আমার ভয়ে বাথরুমে চলে যেত, ভাবি আমার মারে, সবাই আমার পাগলি বলতো, সবাই আমার শাশুড়ি টাশুড়ি সবাই আদর করতো, আমার পাগলি বৌমা, কিন্তু আমাকে রাঁধতে দিত না, সবকিছু করে দিতাম আমার শাশুড়ি জানতো। আমার শ্বশুরে কি করতো, চকলেট আচার এগুলো আইনাই আমার বালিশের নিচে মাটি খাইস, আমার শ্বশুরটা অনেক ভালো ছিল। আর সুমনে মানুষ একটু স্বামী স্ত্রী কত কিছু আনে না, ওর কাছে এগুলো আসছিল না, যে বোর জন্য একটা কিছু আনবো, ওগুলা করতো না। তারপরে আমার একটা ভাসুর, এটার নাম শুনলে আমার জিদুডে, পারুক। ওই ছেলে এমন কোন মেয়ে নাই যে নির্যাতন করছে, যাকে দেখে তাকে পটাই ও ফিজিক্যালি রিলেশন করে। ও আমার দিকে নজর পড়ছে, এখন আমাকে বিয়ে করবো, আমাকে বারবার প্রস্তাব দেয়। পরে আমি ভাসুরে আপনাকে প্রস্তাব দিচ্ছে বিয়ে করার জন্য? আপন ভাসুর মানে চাচাতো ভাসুর। সুমনদের সাথে আবার ওদের সাথে একটু জায়গা নিয়ে দ্বন্দ্ব, আমি রাজি হই না দেখা সুমনের মারে নিয়ে সুমনের কাছে আমার নামে একটা বদনাম করা শুরু করছে। কি বলবো, বলতেছে যে ও আমাকে একটা সিটি দিছে, আমি বুঝি নাই সিটিটা কি, এটা সুমনের হাতে পড়ে যায়, সুমন আমার 2-3টা থাপ্পড় মারছে। চিঠিটা কে দিয়েছে? ভাসুর? পারুকে। হ্যাঁ, ফারুক ছিল আপনার ভাসুর, আর সুমন হচ্ছে আপনার হাজবেন্ড। আর পারুকের সাথে ওর কাকি আর কি, ওর কাকির সাথে রিলেশন ছিল, এখন বর্তমানে ওর সাথে সম্পর্ক, ওকে বিয়ে করে ঢাকায় থাকে, আগের হাজবেন্ডকে ছাইরা ভাসুরের ছেলের কাছে বিয়ে করছে মহিলা। তারপরে এখন আমি রাজি হই না, সুমনদের সাথে ঝড়গা। কি করছে, বুদ্ধি করে আমার মার কাছে গেছে, বলতেছে আপনার ছেলের ভবিষ্যৎ নাই, আপনার ছেলের দিকে তাকাইবেন না, আপনার ছেলে একটা দিন দিন বয়স হইতেছে, ইয়া হইতেছে, আপনি আপনার ইয়া করেন কেন, এই মেয়েকে, ওরা তো লোভী, ওরা টাকা পয়সার জন্য লোভ করে, এইসব বইলা। আমার মা তো একটা পাগল টাইপের। শোনার পরে আবার এদিক দিয়ে সুমনের মা আমার বলতেছে, আমার শাশুড়ি, লতা আমার 5,000 টাকা ধার দিবা, তোমার মাকে বললো দিত, আমি টাকাটা দিয়ে দেবো। আমি এসে মার কাছে বলছি, ওরে বাবা, মা তো আমার আটকাই ফেলছে, আর আমারে দিব না। ও যে ফারুক এসে সব বলছে যে এটা হয়েছে, আমার মা এমন স্তূপ উঠেছে ওই বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে যাইয়া আমার সাথে বলে ফারুকের লগে ফিজিক্যালি রিলেশন আছিল। আমার মা এটা বলে, মা
কি বলবো। এরপরে মা পাগলামি উঠে গেছে, মা কোর্ট ম্যারেজ কইরা সবার মানে আমাদের ওখানে একটা ভোট অফিস আছিল, ভোট অফিসে বলতেছে কি সুমন আমার শরীরে হাত দিচ্ছে। মানে একটু বোঝার চেষ্টা করি, আপনার মা চাচ্ছিল সুমনের সাথে আপনার ডিভোর্স হয়ে যাক। এটা কেন? ওই যে ফারুককে বলছে এখন ওনার জায়গা জমি নিয়ে যাবো সুমনরা, হে ভয়ে আমার ওখান থেকে নিয়ে নিতে। ফারুক মানে আপনার ভাসুর, সে এসে আপনার মাকে পটালো এবং সেই জন্য আপনাদের সংসার ভেঙে যাচ্ছে আর কি। সবাই খেপে গেছে আমার মার নামে, তুমি পাগল, সুমন ওই ধরনের ছেলেই না। আমি বউ, সুমনের পায়ে ব্যথা, আমি টিপমু, আমার না টিপতে মানে আমার মা টিপতে যায়। পরে সুমনকে মা আপনি আমার মা লাগেন। সুমন খুব ভালো ছিল, সুমনের মা ছাড়া কথাই বলতো না। যাক, তারপরে ওখানে সুমন আমার নেওয়ার জন্য অনেক আগ্রহ ছিল, ওরা নেওয়ার জন্য অনেক কিছু করছে আমাকে নেওয়ার জন্য। আমার বান্ধবী জেসমিনে সাহায্য নিয়ে আমার মা আমাকে ঘরে আটকে রাখতো। পরে ডিভোর্স হয়ে গেছে। এখন আমি বাড়িতে আসছি, আসার একদিন পর আমার মা বলতেছে তোমার খাওয়াইবো কে ঘরের ভিতরে এমনি। তা আমি কই কেন, বাবা বিদেশ আছে না? ওই তোর বাবা বিদেশ আছে, তোর বাবা টাকা পয়সা দেয় না, তুই যাবি আমার বাসার থেকে বাইরে হবি। জেসমিনের বাবা মন্নান কাকা ওনারে খবর দিছে, ভাই এটার ফারাক নিয়ে বিক্রি করে দেন, না জেনে পড়েন এটা নিয়ে দিয়ে আইন। তা আমার ফুফাতো ভাই ছিল ইসুফ আবার আমাকে আমার মা এরকম মারতো দেখা কয়টা মুড়ির লেগে আমার মা মারে। আমার মাঝখান দিয়ে বলতে ভুলে গেছি, আমি একটা অ্যাফেয়ার করতাম, ওর নাম মনির ছিল। আমার মা ওর সাথে আমাকে বিয়ে দেয়নি, ওকে অনেক বিশ্রী কথা বললা ওকে আমার থেকে দূরে সরাই নিছে। এটা সুমনের বিয়ের আগে আর কি। ওই মনিরের সামনে আমাকে অনেক মারতো। আপনাকে যে দ্বিতীয় বিয়েটা করালো এটার মেয়াদ কতদিন ছিল? 5 মাস, মাত্র 5 মাস। এবং আপনার মা ইচ্ছা করে আমার 2টা বেবি নষ্ট করে ফেলছে আমার মা। এটা একটু শুনি। এটা আমার মা, আমি তো একটু বুঝতাম না। আমার মা বলতো কি আমার সাথে চল, গেছি পরে একটা ডাক্তারের কাছে নিয়ে, ডাক্তারের মহিলা কি জানি 5 টেপ দিয়ে কত কিছু করছে, ডিএমসি করে আর কি। তারপরে 2টা বেবি নষ্ট করছে। এটা কি আপনার হাজবেন্ড জানতো? না, এটা কেউ জানতো না। ওরা মা আমাকে ভয় লাগেছে, সেই জন্য আমি বলি না কাউকে। ওখানে তো আমার এই সাবজেক্ট গেছে গা। এখন কাকারে ধরছে, কাকা আসছে, আইসা এরপর আমার মা ওর হাতে উঠাই দিছে, কইরা নিয়ে যেখানে পারেন টানবাজার, কি টানবাজার বলে। টানবাজার আপনি জানেন না ওই সময়টাতে? এখনো জানেন না? আমি জানি না। টানবাজার নিয়ে কি বলেছে? বলছে আমাকে টানবাজার বিক্রি করে দিতে। আমার কাকাকে বলছে যে টানবাজার পারেন যেখানে। কত বছর আগেটা? ওই যে 5 মাস পরে আর কি। এখন ডিভোর্সটা করে নিয়েছে। 2 দিন পরে আমাকে বাইর করে দিচ্ছে বাড়ি থেকে। যাক, আমাকে ওখানে নিয়ে আসছে, আনার পরে আমার ভাইয়ার কাছে দিস। আমার কাকার আমি কইছি আমার ভাইয়ার নাম্বার এটা, বোরকা পরে আসছে, আমার ভাইয়ার কাছে আমার দিয়ে আসেন। কোন ভাইয়া এটা? এটা আমার ফুফাতো ভাই, ওনারা ওখানে গার্মেন্টস চাকরি করতো। ফুফাতো ভাই কি আপন ফুফাতো ভাই? এই আমার বাবার মেজো বোনের ছোট ছেলে ইসুফ। ওরা রংপুর থাকে আর ওরা গাজীপুরেও থাকতো, পোড়াবাড়ি। তো আমাকে পোড়াবাড়ি নিয়ে দিয়ে আসছে। নিয়ে দিয়ে আসার পরে ভাইয়া আমাকে দেখা 2টা চোখের পানি ফেলা দিচ্ছে, তোর কষ্টটা যায় নাই রে, তোর বিয়ে হয়েছে শান্তি হয় না? না ভাইয়া ভাইয়া গেছে। এরপর আমার ভাইয়া আমাকে গার্মেন্টসে দিয়ে দিচ্ছে। গার্মেন্টসের ওরা আমাকে অনেক আদর করতো, ডাক্তার আপা, জানি না শুনতেছে কিনা। তো আর আমি হেল্পার ছিলাম, তো শার্টের বডিটা কেটে ফেলতাম, বুঝতাম না তো। পরে আমাকে সুপারভাইজার উনি আমাকে খারাপ একটা গালি দিছে। আমি মা থাকমুই না হেনে দেখ, আমার মা কিন্তু আমার এত কষ্ট দিচ্ছে, আমার এগুলো ভুলে গেছে। পরে আমি বেতন না নিয়ে চলে আসছি। আর আমি এক আপার ফান্দে পড়ছি। ওই আপাটা বেশি ভালো ছিল না, উনি আমাকে নিয়েছে। কয়েকদিন পরে আমাকে গার্মেন্টসে কাজে দিব, দারোয়ান সিকিউরিটি গার্ডের। আমি ভরসা পাইয়া গেছি। আর উনি আমাকে একটা লোকের কাছে রাতে 8টার দিকে দিয়ে দিচ্ছে। লোকটা বলতেছে কি আমি বাথরুম থেকে আসি, তুমি ফ্রেশ হয় না, তোমার সাথে আমার ফিজিক্যালি রিলেশন হবে, তোমার জন্য আমি 5000 টাকা দিচ্ছি সারা রাতের জন্য। আমি তো ভয়ে চিৎকার। পরে আমি বাধ্য হয়ে ওনার পকেট থেকে 2 না 3000 টাকা ছিল মনে নাই, এই টাকা চুরি করে আমি ভেগে গেছি। আমার সাথে কিছু করতে পারে নাই, ওনারে বাইরে দিয়ে বাথরুমে সিট কেটে দিয়ে আমি বাইরে ভাইগা চলে এসেছি। আসার পরে আমি এখন এত রাত্রে যাব কোথায়, বাসে উঠছি। রাত্রে কোথায় যাব, সারা রাত কমলাপুর ছিলাম। আমি তো জানতাম না কমলাপুর বলছে, কমলাপুরে যায় শুয়ে রয়েছে। ওখান থেকে যাক রাজধানী মার্কেট আসছি। রাজধানী মার্কেটে এসে কান্নাকাটি শুরু করে দিচ্ছি, কান্নাকাটি শুরু করছি। আরে জানি না শরীফ ভাইয়া আপনি শুনতেছেন কিনা। শরীফ ভাইয়া একটা খুব ভালো ছেলে, যেমন স্মার্ট, খুবই ভালো ভাইয়া ছিল। এখন আমাকে বলতেছে তোমার বাড়ি কই? আমি আমার বাড়ি নোয়াখালী। কোথায়? রামগঞ্জ। ওনার আবার ফ্রেন্ড ফারুক একটা দোকান ছিল, তো ফারুকরে বলতেছে মেয়েটা তো এই ব্যাপার। কয় না রে, ও তো লোকেশন ভালোই বলছে, ঠিক আছে মেয়েটার দোকানে নিয়ে আনে, মেয়েটা অসহায় যাবে কই। ভাইয়ার দোকানে ভাইয়া আমাকে চাকরি দিচ্ছে, খাওয়া থাকার মতো, সেলসম্যান করতাম, বুঝতাম না ইয়া করতাম। কিসের দোকান ছিল এটা? এটা পেটিকোট, ব্লাউজ, মেয়েদের যাবতীয় যেটা আন্ডারগার্মেন্টস এর দোকান ছিল। হ্যাঁ, পরে ভাইয়া আমাকে ওখানে দিয়ে দিচ্ছে। যার একটা মেয়ের সাথে, রূপা নামের একটা মেয়ে, জানি না রূপাপা শুনে কিনা, রূপাপা আর মরিয়ম আপু, ওনারা অনেক ভালো ছিল। তারপরও আমাকে দিয়ে পানিটা নিয়ে আগাইতো, ওনার বাসায় ছিলাম। তারপর ওনার আম্মা আমাকে খাওয়াই দিত, মরিয়ম আপুর আম্মা। আবার
আবার আপুর বাসায় কয়দিন থাকতাম। এদিক দিয়ে আমি বাড়িতে যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দিছি, আমার মাকে দেখবো কইয়া। পরে ভাইয়া 500 টাকা দিছে, বলছে যে যাও বাড়িতে যাই ঘুরে আসো। আমি বাস স্টেশনে গেছি, আরে আমি আবার একটা মেয়ের ফান্দে পড়ে যাই, ওর নাম হলো শিলা। এই শিলা আমাকে পটাই ফুটাই শিলার বাসায় নিয়ে আসছে। নিয়ে যাওয়ার পরে ও আমাকে মানে চাচ্ছিল আর কি খারাপ পথে নেওয়ার জন্য। ওখান থেকে আমি ভাইগা চলে আসছি, তাও ফরিদাপ্পা, জানি না ফরিদাপ্পা শুনছে কিনা, ফরিদাপ্পা আইনা আমাকে মানে এক জায়গায় আমাকে আর উনি একসাথে মিলে বাসা নিয়ে নিচ্ছে আমাকে। ওনার হাজবেন্ড ছিল, একটা ছেলে আছে, মেয়েটা খুব দুঃখী। পরে ফরিদাপ্পা আইনা আমাকে মার্কেটে। ফরিদাপ্পার সাথে পরিচয় হলো কিভাবে? ওই যে শিলাপুর বান্ধবী, ওখানে গিয়ে পরিচয় হয়েছে। তখন শকত ভাই ছিল একজন, শকত ভাই ফরিদাপ্পাকে বলতেছে একটা মার্কেটিং জব আছে, করবি? তো ফরিদাপ্পা বলতেছে হ্যাঁ করব। বলেন কি জব? তখন বলতেছে মেডিকেল সেন্টারে মার্কেটিং জব। পরে আপু করবি? তোর পড়াশোনা কতটুকু? আমি আমার কোয়ালিফিকেশন বেশি নেই, আমি 9ম শ্রেণী পর্যন্ত পড়ছি, নামে পড়া কাজে পড়া না, আমি ইংলিশ কম জানি, বাস্তবটা বলছি। পরে আমাকে মেডিকেল। আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন এবং আপনার মতামতকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনারা জানেন এখান থেকে মূলত উঠে আসে চমৎকার বা মানুষের যে কথা সেগুলো কিন্তু এখান থেকে উঠে আসে। আর এগুলো দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিবেন এবং পরবর্তী এরকম ভিডিও শোনার জন্য এবং পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা কিন্তু জানেন যে বর্তমান পরিস্থিতি বা মানুষের জীবন থেকে কিন্তু এই সকল গল্পগুলো আমরা RJK প্রিয়া ভাই আপনারা জানেন যে সকল কিন্তু এই বিষয়গুলো জানেন, যেগুলো থেকে আমরা তুলে ধরার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।